মোটামুটি আপনি আমি সবাই জানি। আর এই গুপ্তদল কি করতে পারে? কতটা উপকার করতে পারে, কতটা ক্ষতি করতে পারে, কতটা ভালোবাসতে পারে, কতটা রগ কাটতে পারে, কি সর্বনাশ করতে পারে, সব মোটামুটি আমরা বুঝে গেছি। একটি সরকারকে পরাজিত করতে পারে, ক্ষমতা থেকে উচ্ছেদ করতে পারে, সরকারকে বিপদে ফেলতে পারে, একটি নির্বাচনকে ম্যানিপুলেট করতে পারে এবং আরও অনেক কিছু, যাকে 1971 সনে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এই বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, জীবন, জীবিকা, নারীর ইজ্জত, সম্ভ্রম, মান, মর্যাদা তছনছ করে দেওয়ার যে বিশ্ব রেকর্ড তৈরি করেছিল, সেই গুপ্ত শক্তি সম্পর্কে এই মুহূর্তে বাংলাদেশে যদি সবচেয়ে বেশি সন্ত্রস্ত থাকেন কেউ, তিনি হলেন জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী। আসার আগে তিনি একাধিকবার এই গুপ্ত শক্তি সম্পর্কে সতর্ক করেছেন জাতিকে। তিনি তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করেছেন যে তার আশেপাশে কারা কারা গুপ্ত শক্তি আছে, এবং তিনি জানেন, খুব ভালো করে জানেন যে তার একেবারে কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে তার মন্ত্রিপরিষদ, তার সংসদ, তার পারিষদ, সব জায়গাতেই গিজ 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 করছে গুপ্ত শক্তি। বিএনপির একজন অন্যতম বুদ্ধিজীবী সিনিয়র সাংবাদিক এম এ আজিজ টেলিভিশন টক শোতে প্রায়ই তিনি আমার সঙ্গে থাকেন এবং অত্যন্ত জনপ্রিয় বক্তা। তিনি বেশ স্পষ্ট করে বলেছেন যে তার সন্দেহ এবং তার ভয়, তার আতঙ্ক যে বিএনপির মধ্যে কম করে হলেও 20% গুপ্ত শিবির আছে। আল্লাহ ভালো জানেন। এখন রাজনীতিতে যা কিছু আছে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সব কিছুই আগামীতে গুপ্ত শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে, এতে কোনো সন্দেহ নেই। গত 17 মাসে গুপ্ত শক্তি তাদের কর্মকাণ্ডে যে সফলতা লাভ করেছে, তারপর রাষ্ট্র পরিচালনায় তারা যে অভিজ্ঞতা অর্জন করেছে, একটি সফল বিপ্লবের তারা নেতৃত্ব দিয়েছে, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের মিঠাই মন্ডা যা কিছু আছে সব তারা চেটে পুটে খেয়েছে। এখন তারা স্ফীত, এখন তাদের কোনো সংকট নেই। অর্থ, বিত্ত, ক্ষমতা সব জায়গাতে তারা টল 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 করছে। কেবলই মাত্র শেষ মুহূর্তে তারা ভারতের কারণে এবং আওয়ামী লীগের কারণে তাদের যে ম্যাটিকুলাস ডিজাইন, সেই ডিজাইন থেকে তারা পিছনে পড়ে গেছে এবং অপ্রত্যাশিতভাবে, মানে জনগণের অপ্রত্যাশা নয়, গুপ্ত শক্তির অপ্রত্যাশিত যে তাদের যে চিন্তা চেতনা, যেটা তারা কল্পনাই করেনি, সেই অপ্রত্যাশিতভাবে তারা পরাজিত হয়েছে এবং যারা বিজয়ী হয়েছে তারা কোনো অবস্থায় তাদেরকে মানতে পারছেন না। ফলে রাজনীতি খুব অল্প সময়ের মধ্যে জটিল এবং কুটিল হয়ে পড়েছে। এই রাজনীতি এখানে স্থির থাকবে না, এটা বলতে গেলে আমরা নিশ্চিত। আমাদের দেশে চিরাচরিত অবস্থা হলো যে এবার বর্ষাকাল যাক, শীতের সময় আসুক, দেখিয়ে দেবো আন্দোলন কাকে বলে। কিংবা এই রমজানের মাসটা যাক, ঈদের পর থেকে আমরা আন্দোলন শুরু করব। বাংলাদেশে এই মুহূর্তে এমনি ত্রাহি ত্রাহি অবস্থা চলছে। এবারের যে ঈদ, এবারে যে রমজান, এটা নানা কারণে আমাদের এই ঈদ এবং রমজানটি শ্রেষ্ঠতর হতে পারত। দীর্ঘ 15 বছরের যে একনায়কতন্ত্র, তারপর 17 মাসের আরও বাজে প্রকৃতির কর্তৃত্ববাদের শাসন, শেখ হাসিনার জমানাতে যে শাসন ছিল, শোষণ ছিল, তার সঙ্গে সঙ্গে গণতন্ত্র ছিল, উন্নয়ন ছিল, মানুষের কর্ম ছিল, সৃজনশীলতা ছিল, কবি ছিল, সাহিত্যিক ছিল, গল্প ছিল, কবিতা ছিল, সাংবাদিকতা ছিল, টক শো ছিল, রাজনীতির প্রতিপক্ষের হম্বিতম্বি ছিল, মামলা ছিল, মোকদ্দমা ছিল, পুরো সমাজ বৈচিত্র্যময় একটি সমাজ মানুষের বসবাসের উপযোগী ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানা 17 মাস আমাদের সব কিছু তছনছ করে দিয়েছে। চারিদিকে শুধু মব আর মব, চারিদিকে শুধু মিথ্যা কথা আর মিথ্যা কথা, চারিদিকে শুধু গালগপ্প গালগপ্প, এটা হচ্ছে ওটা হচ্ছে, এই পৃথিবী থেকে সব মানুষ বাংলাদেশে চলে আসবে, আজ আমেরিকা হয়ে যাবে, পোর্ট দিয়ে দেবো, দেশ দিয়ে দেবো, সেন্ট মার্টিন দিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। তার সঙ্গে সঙ্গে আজ রোহিঙ্গারা চলে যাবে, কাল রোহিঙ্গারা চলে যাবে, রোহিঙ্গারা গিয়ে ঈদ করবে আগামী বছর সেই তাদের নিজ দেশে, সকল খাজুরি আলাপ শুনতে শুনতে আমাদের কান যখন ঝালাপালা হচ্ছিল, আমাদের শিল্প কলকারখানা যখন বন্ধ হয়ে যাচ্ছিল, আমাদের বেকার সমস্যা যখন তুঙ্গে, আমরা রাষ্ট্র হিসেবে যখন প্রায় দেউলিয়ার পর্যায়ে চলে যাচ্ছিলাম, ঠিক সেই সময়টিতে একটি গণতান্ত্রিক নির্বাচন হলো এবং সেই নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম এবং জনপ্রিয়তম দল বিএনপি ক্ষমতা এলো। তারেক রহমান সাহেব প্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রী হলেন। এর সেটা আনন্দের কি হতে পারে? কিন্তু আমরা স্বস্তি পাচ্ছি না, অনেকগুলো কারণ। প্রথম কারণ হলো যে এই মুহূর্তে দুটো নতুন যুদ্ধ, আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ, এবং আমাদের বাংলাদেশের রাজনীতিতে গত 17 মাসে পাকিস্তান এবং আফগানিস্তানের যে প্রভুত্ব, তাদের যে আধিপত্য, তাদের যে রাজনৈতিক মতাদর্শ যেভাবে আমাদের সমাজে বিস্তার লাভ করছে, এখানে যেটাকে বলা হয় কনফ্রন্টেশন, এটি
ইসলামিক কনফ্রন্টেশন এটি আমাদের জন্য রীতিমতো গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে এক ধরনের বা এক শ্রেণীর ইসলামপন্থী রয়েছেন যারা সদল বলে আফগানিস্তানে গিয়েছেন। আফগানিস্তানের যারা হর্তাকর্তা ব্যক্তি, তালেবানদের হর্তাকর্তা ব্যক্তি, তারা বাংলাদেশে এসেছেন এবং এই দেশটিকে একটি তালেবানি এমিরেট বা তালেবানি রাষ্ট্র গড়ার জন্য অনেক মানুষ চেষ্টা করেছে। অন্যপক্ষ এই রাষ্ট্রকে একটি পাকিস্তানের মতো করে একটা পাকিস্তানকে রোল মডেল বানিয়ে এই রাষ্ট্রকে পাকিস্তানের আদলে গড়ে তোলার জন্য গত 17 মাসে চেষ্টা করেছে। এর বাইরে আরেকটি পক্ষ যারা এটাকে আমেরিকা বানাতে চেয়েছে, আবার আরেকটি পক্ষ এটিকে একটি ইউনুস ল্যান্ড, দ্য ল্যান্ড অফ ইউনুস এরকম তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু কোনোটার সফলতা আমরা পাইনি, বরং প্রতিটি কাজ করতে গিয়ে রাষ্ট্রের অর্থ গেছে, ক্ষমতা গেছে, বিত্ত গেছে, বৈভব গেছে, সব কিছু তছনছ হয়ে গেছে। এবং এগুলো হওয়ার পর যখন নতুন সরকার এলো তখনই আফগানিস্তান পাকিস্তানের যে যুদ্ধ সেটা শুরু হলো। তো আফগান এবং পাকিস্তানের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রেক্ষিতে আমাদের দেশে যারা অতি উৎসাহী যে সকল ইসলামপন্থী রয়েছেন, পাকিস্তানপন্থী রয়েছেন, আফগানপন্থী রয়েছেন, তাদের মধ্যে নিঃসন্দেহে কোলাকুলি হবে না, তাদের মধ্যে চুমোচুমি হবে না, তাদের মধ্যে মোশাহাবা হবে না, তাদের মধ্যে বিয়ে শাদী হবে না। তাদের মধ্যে যা হবে আশা করতে পারেন, আশঙ্কা করতে পারেন, এটি পাকিস্তান আফগান সীমান্তে যা হচ্ছে অনুরূপ কিছু একটা হবে। এটা হলো বর্তমান সরকারের জন্য একটা মারাত্মক বিপদ, যা কিনা এই সরকারের ঘুম হারাম করে দিয়েছে। দ্বিতীয় সমস্যা হলো এই মুহূর্তে ইরান এবং আমেরিকার যুদ্ধ চলছে এবং এই যুদ্ধের ফলে আমাদের বৈদেশিক বাণিজ্য, আমাদের ফরেন রিজার্ভ, আমাদের যে ফুয়েল সিকিউরিটি, জ্বালানি নিরাপত্তা, তারপর মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমশক্তি রপ্তানি এবং রেমিটেন্স প্রবাহ, সব কিছু ঝুঁকির মধ্যে পড়েছে। আর ঝুঁকির মধ্যে পড়ে থাকার কারণে এই মুহূর্তে সরকার যে ডেপ্রিসিয়েশনে আছে, অর্থাৎ সরকার যে পরিমাণ টাকা আয় করছে সেই টাকা দিয়ে সরকারের কর্মকর্তাদের বেতন ভাতা দেওয়াটাই সরকারের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। কিন্তু আমাদের দেশে যে পরিমাণ বেতন যায় তার চেয়ে অনেক বেশি পরিমাণ অর্থ এই যে বিভিন্ন সময় আমরা বিদেশ থেকে ঋণ করেছি সেই ঋণ পরিশোধ করতে হয় বৈদেশিক মুদ্রায়। তো বৈদেশিক মুদ্রা সেই ঋণ পরিশোধ করার জন্য ফরেন রেমিটেন্স লাগবে, এক্সপোর্ট লাগবে। ফরেন রেমিটেন্স এবং এক্সপোর্ট এই মুহূর্তে দুটোই বিপদের মধ্যে পড়েছে। অন্যদিকে সরকার মুদ্রা ছাপিয়ে দেশে মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিয়েছে। সরকারি হিসেবে, আমাদের হিসাব না, রাষ্ট্রীয় হিসেবে শেখ হাসিনা যখন এই দেশ ত্যাগ করেন তখন 100 টাকার যে মূল্য ছিল এটি কমতে কমতে এখন 46 টাকা হয়েছে, অর্থাৎ 54 টাকা নেই ইউনূসের জমানার জাদুতে। আর তারেক সাহেবের জমানাতে যদি আবার আরেক দফা মুদ্রাস্ফীতি ঘটে তাহলে এই টাকার মান যদি 25 টাকায় নেমে আসে তাহলে বুঝতে পারেন যে আপনি আমি কোথায় চলে যাব। বস্তা বস্তা টাকা নিয়ে আপনাকে বাজারে যেতে হবে। ইলিশ মাছ শেখ হাসিনা যখন ছিলেন তখন 1600 টাকা কেজি ছিল, এখন সেই ইলিশ মাছের কেজি 4000 টাকা। বোঝার চেষ্টা করেন যে ইলিশ মাছের গন্ধ শুকে আপনাকে সময় পার করতে হবে। এছাড়া আরও যে